সিলেট বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ শহর, যা প্রাচীনকাল থেকেই বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আপনি কি জানেন সিলেট কিভাবে বাংলাদেশের অংশ হলো? অনেকেই জানেন দেশভাগের পর কাশ্মীরে গণভোটের কথা উঠেছিল, কিন্তু ভারতের একচেটিয়া দখলদারিত্ব ও রাজনৈতিক বাধার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এর পরিণতি আমরা এখনও প্রত্যক্ষ করছি। তবে সিলেটের ভাগ্য কি একই রকম হতে পারত? প্রশ্ন জাগে, কেন একমাত্র সিলেটেই গণভোট অনুষ্ঠিত হলো এবং সেই গণভোটে কি ফলাফল এসেছিল? চলুন জেনে নেওয়া যাক সেই ঐতিহাসিক সিদ্ধান্তের পেছনের গল্প। 1847 সালে ব্রিটিশ শাসক গোষ্ঠী হঠাৎ করেই সিলেটকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে অহমিয়া ভাষাভাষী আসামের সঙ্গে যুক্ত করে। যেখানে সিলেটে ছিল বাঙালি জনগোষ্ঠীর আধিক্য, সেখানে আসামে ছিল অহমিয়া সংস্কৃতির প্রাধান্য। এই দুই অঞ্চলের মধ্যে ভাষা, সংস্কৃতি ও আচরণগত পার্থক্য প্রকট ছিল। বাংলা তখন ছিল সমৃদ্ধ এক অঞ্চল, উর্বর ভূমি, চাষ শিল্প এবং প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত। সিলেট ছিল সেই বাংলার এক গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই সিলেটকে বাংলার বাইরে আসামের অন্তর্ভুক্ত করা কোনোভাবেই যৌক্তিক সিদ্ধান্ত ছিল না। এর ফলে উভয় অঞ্চলের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। আসামের জনগণ সিলেটকে চায়নি, আর সিলেটবাসীও বাংলা থেকে বিচ্ছিন্ন থাকতে চায়নি। এই অসন্তোষ ক্রমে তীব্র হতে থাকে। 1905 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ ঘোষণার মাধ্যমে সিলেট পূর্ববঙ্গে ফিরে আসে এবং রাজধানী হয় ঢাকা। তবে ভারতের হিন্দু নেতৃত্ব বঙ্গভঙ্গকে তাদের স্বার্থের পরিপন্থী মনে করে তীব্র বিরোধিতা করে। ফলস্বরূপ 1911 সালে ব্রিটিশ ভাইসরয় বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হন এবং সিলেট আবারও ফিরে যায় আসামের অধীনে। 3 জুন 1947 সালে ভারত বিভাগের চূড়ান্ত পরিকল্পনা নির্ধারণে ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন কংগ্রেস, মুসলিম লীগ এবং শিখ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন। সিদ্ধান্ত হয় পাঞ্জাব ও বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত অঞ্চল যাবে পাকিস্তানে, আর বাকি অংশ ভারতে। আসাম থাকবে ভারতের অন্তর্ভুক্ত, কিন্তু সিলেটের ভাগ্য নির্ধারিত হবে একটি গণভোটের মাধ্যমে। এমন এক সুযোগ যা আজও কাশ্মীরও পায়নি। 3 জুলাই গণভোটের ঘোষণা দেওয়া হয়। 6 ও 7 জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কমিশনার হিসেবে নিযুক্ত হন H.C. স্টক। সিলেট জেলার 239টি কেন্দ্রে দায়িত্ব পালন করেন 478 জন প্রিজাইডিং অফিসার ও 1434 জন পোলিং অফিসার। মোট ভোটার ছিলেন 5,46,815 জন। ভোটে 2টি প্রতীক নির্ধারিত হয়। কুড়াল পূর্ববঙ্গে তথা পাকিস্তানে যোগদানের প্রতীক, কুড়েঘর আসামে তথা ভারতে থেকে যাওয়ার প্রতীক। কুড়াল মার্কার পক্ষে গণভোট পরিচালনার জন্য গঠিত হয় একটি শক্তিশালী কমিটি, যার সভাপতি ছিলেন আব্দুল মতিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাফিজ। অন্যদিকে কংগ্রেস মনোনীত মন্ত্রী যোগেন্দ্রনাথ মণ্ডল সিলেটের তফসিলি হিন্দু ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করেন। সিলেটের করিমগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার মহকুমায় প্রায় 77% ভোটার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। পাকিস্তানের পক্ষে কুড়াল 2,39,619 ভোট, ভারতের পক্ষে কুড়েঘর 1,84,041টি ভোট, অর্থাৎ প্রায় 57% ভোট পেয়ে পাকিস্তানে অন্তর্ভুক্তি নিশ্চিত হয়। 12 জুলাই ফলাফল দিল্লি পাঠানো হয় এবং 18 জুলাই ভারত স্বাধীনতা আইনের আওতায় গণভোটকে আইনগত স্বীকৃতি দেওয়া হয়। সীমানা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় সিরিল জন র্যাডফ্লিককে, যিনি উপমহাদেশ সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ ছিলেন। 12 আগস্ট ঘোষিত হয় র্যাডফ্লিক লাইন, কিন্তু এই সীমারেখায় গণভোটের রায় উপেক্ষা করে করিমগঞ্জ মহকুমার 4টি থানার মধ্যে 3টি সম্পূর্ণ ও একটি থানার অর্ধেক ভারতের অন্তর্ভুক্ত করা হয়। অথচ করিমগঞ্জ ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং পূর্ববঙ্গে যোগদানের পক্ষে ভোটও বেশি পড়েছিল। যেখানে মৌলভীবাজার মহকুমায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা কম হলেও তা পূর্ববঙ্গে অন্তর্ভুক্ত হয়, যেখানে করিমগঞ্জকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এক প্রকার রাজনৈতিক বেইমানি। গণভোটের মাধ্যমে সিলেটবাসী তাদের ভবিষ্যৎ নিজ হাতে নির্ধারণ করেছিল। এটি ইতিহাসে বিরল। 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সিলেট পরিপূর্ণভাবে বাংলাদেশের অংশ হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু করিমগঞ্জ সেই ভোটে জয়ী হয়েও সীমানার খেলায় আজও বাংলাদেশের বাইরে এক গভীর জাতীয় আক্ষেপের নাম হয়ে রয়ে গেছে। জেনরিক নিউজ, দ্য লেন্স অফ ট্রুথ।